একদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, সেই দিকে অন্যদিকে গ্যাসের চাপ না থাকলেও দিতে হচ্ছে বিল, পাশাপাশি যথাসময়ে শ্রমিকদের বেতন বোনাস যে চাপ এটি যথাসময়ে পালনের একটি বিষয় থাকে সরকার থেকে। প্রশ্ন হচ্ছে শিল্প কারখানা যদি উৎপাদনই করতে না পারে সেক্ষেত্রে শ্রমিকদের বেতন বোনাস দিবে কোত্থেকে, কিংবা ঋণের সুদ পরিশোধ হবে কিভাবে? সুপ্রিয় দর্শক, কলকারখানা কিংবা ব্যবসা বাণিজ্যের এইসব সংকটগুলো নিয়ে আজ আলোচনা করব। আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে আমাদের সাথে দুজন সম্মানীয় অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন নূর মোহাম্মদ ডিকন, ব্যবস্থাপনা পরিচালক ডিকন লজিস্টিক লিমিটেড, সাবেক ট্রেজারার, আমেরিকান চেম্বার অফ কমার্স। এর পরপরই রয়েছেন এস.এম. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক ও সাবেক সহসভাপতি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরু করব জনাব নূর মোহাম্মদ জিকন আপনাকে দিয়ে। বিগত দিনের কথা যদি বলি, কিংবা আমি গতকালকে কথাই বলি, গতকালকে একটি প্রোগ্রামে সংবাদ সম্মেলনে একজন বিশিষ্ট ব্যক্তি একটি মন্তব্য করেছেন, আমি ওই মন্তব্যটুকু শুধু বলছি। সেটি উনি বলেছেন 2071 সালে খুঁজে খুঁজে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল অনেকটা বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে। 2025-এ এসে শুধু শিল্প নয়, শিল্প উদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মিস স্নেহা, আমাকে আপনাদের স্টুডিওতে ডাকার জন্য। আপনি যদিও নামটা উল্লেখ করেননি ওই ভদ্রলোকে, বাট আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি আমাদের একটা বিজনেস ফোরামের প্রেসিডেন্ট, BKME এর প্রেসিডেন্ট মিস্টার রাসেল, রাইট, শওকত আজিজ রাসেল। উনি ঠিকই বলেছেন অ্যাকচুয়ালি যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে গত বেশ কিছুদিন, স্পেশালি গত 5-6 মাসে আপনার অনেকগুলো স্পিনিং মিল শাটডাউন হয়ে গেছে। মেইন যে রিজনে শাটডাউন হয়েছে এটা হচ্ছে শর্টেজ অফ গ্যাস। দ্যার ইজ নো গ্যাস অ্যাকচুয়ালি, এবং এই গ্যাসের ক্রাইসিসটা হয়েছে অ্যাকচুয়ালি আরও অনেক আগের থেকে। যেমন মানে আমি যতটুকু জানি যে আগে যখন আপনার গ্যাস সেক্টরে কিংবা বিদ্যুৎ সেক্টরে আপনার CBA নামে একটা কম্বাইন্ড বার্গেনিং অথরিটি ছিল, সরকারি একটা সংস্থা, তখন এই CBA-র কিছু কিছু লিডার তারা এই টোটাল গ্যাস ডিস্ট্রিবিউশনটাকে কন্ট্রোল করতো। তারা যেটা করতো যে ধরেন কোনো একটা ফ্যাক্টরি এ, তাকে ধরেন একটা পার্টিকুলার অ্যামাউন্টের গ্যাস অ্যালোকেশন দেওয়া হয়েছে, তখন ফ্যাক্টরি বি সে মনে করেন ওই CBA-র লিডারকে সামহাও ম্যানেজ করে, আই আন্ডারস্ট্যান্ড, আই বিলিভ ইউ আন্ডারস্ট্যান্ড, মানে যেভাবে হোক ম্যানেজ করে ঘুষ দিয়ে কিংবা যেভাবে হোক, সে তার ওই অ্যালোকেটেড গ্যাস থেকে সে আরেকটা বি ফ্যাক্টরিকে গ্যাস দিয়ে দিচ্ছে, যার জন্য ফ্যাক্টরি এ যে গ্যাসটা প্রাপ্য সে সেটা পায়নি। এভাবে গভর্নমেন্টের কিছু করাপ্টেড লোকদের কারণে এই গ্যাসের একটা সিরিয়াস ক্রাইসিস হয়েছিল, যেটা এখনও চলছে এবং খুব ম্যাসিভভাবে গ্যাসের ক্রাইসিস। থ্যাংক ইউ আপনাকে। আমি এবার যেতে চাই জনাব এম.এস. সিদ্দিকী আপনার কাছে। একটু আগে আমি বলছিলাম যে গ্যাসের চাপ না থাকলেও দেখা যাচ্ছে প্রতি মাসে কিন্তু বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে জনাব নূর মোহাম্মদ বলছিলেন যে এক গ্যাসের লাইন থেকে অন্য গ্যাসের লাইনে এটা আসলে অনেকটা দুর্নীতির একটা পর্যায়ে আছে। আবার আমি একটু আগে বলছিলাম একজনের বক্তব্য নিয়ে, সেই প্রেক্ষিতে বলা যেতে পারে যে বিভিন্ন যে গ্যাস সংকট, বিদ্যুতের সংকট আসলে অনেকটা ইচ্ছাকৃতভাবে শিল্পকে ধ্বংসের মুখে এগিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টা কি ইচ্ছাকৃতভাবে নাকি পরিচালনা বা তদারকির অভাবে, একটু জানাবেন। সরাসরি ইচ্ছাকৃত না বললেও এটা ভুল, সরকারের দীর্ঘদিনের সরকারের ভুলের কারণেই এই ধরনের গ্যাস সংকট, এই সংকটটা হঠাৎ একদিনে হয়নি, অনেকদিন ধরেই আস্তে 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 করে তৈরি হয়েছে। এবং আমাদের পলিসি মেকারদের যে ফারসাইটনেস নাই এটা প্রমাণ করে। সেটা হচ্ছে যে 2000 সালে 2025 সালে কতটুকু গ্যাসের রিকোয়ারমেন্ট হবে এটা ওনারা বুঝতে পারা উচিত। যিনি এটা বুঝেন না উনি তো পরিকল্পনা করতে পারবেন না। আর যে ইন্ডাস্ট্রি করার পরে ইন্ডাস্ট্রিতে ফুয়েল সরবরাহ করার একটা নৈতিক দায়িত্ব এসে যায়, কারণ ফুয়েল সরবরাহটা কিন্তু সরকার নিজের হাতে রেখেছেন, এটা কিন্তু প্রাইভেট সেক্টরে নয়। এমন নয় যে ওই ইন্ডাস্ট্রি নিজেই এটা বিদেশ থেকে কিনে এনে নিজের ফ্যাক্টরি চালাবেন। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছেন, এই প্রশ্নও আসে যে সরকার কেন এই দায়িত্বটা নিজের হাতে রাখে, এটা প্রাইভেট সেক্টরে কেন দেয় না।
যেমন ধরেন ইলেকট্রিসিটি তৈরি করে, এটা একজন তৈরি করে, সেটা আরেকটা ইন্ডাস্ট্রিকে বিক্রি করতে দেয় না। আগে পিডিবি এটা কিনবে, তারপর সে আরেকটা প্রফিট ধরে তারপরে আরেকটা ইন্ডাস্ট্রিতে বিক্রি করবে। এই যে মধ্যস্বত্বভোগী বলে তো আমরা প্রায়ই গালিগালাজ করি। তা আমরা যে রাষ্ট্রীয়ভাবে একটা মধ্যস্বত্বভোগী তৈরি করে রেখেছি, এটার বিচার কে করবে? আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ফুয়েলের অভাবে বলা হয়েছে যে 40% ক্যাপাসিটিতে ইন্ডাস্ট্রিগুলো চলছে। 40% ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি যদি চলে, কোনোভাবেই সে লোন শোধ করতে পারবে না, সরবরাহ করতে পারবে সঠিকভাবে, এবং কস্টিং বেড়ে যাবে, একটা প্রোডাক্টের তৈরি কস্ট বেড়ে যাবে। এরা তো গার্মেন্টস এক্সপোর্ট সেক্টরের জন্য গার্মেন্টস তৈরি করে, সুতা তৈরি করে। এদের যদি কস্ট বেড়ে যায়, আলটিমেটলি আমাদের গ্লোবাল মার্কেটে গার্মেন্টসের কস্ট বেড়ে যাবে। এমনিতেই বিদেশি বায়াররা আমাদেরকে সঠিক দাম দিতে চায় না, পৃথিবীতে সবচেয়ে কম দাম পাই আমরা। তো এর ভিতরে যদি স্থানীয়ভাবেই যদি বিভিন্ন ভুলের জন্য, আমাদের ভুলের জন্য যদি আমাদের প্রোডাক্টের কস্ট বেড়ে যায়, তাহলে এটা তো বিপজ্জনক। আর আরেকটা আপনি যেটা বলছেন যে উনি বলছেন যে বুদ্ধিজীবী হত্যার সাথে যোগাযোগ, এটা খুবই ইমোশনাল কথা। এই ইমোশনাল কথা বলে উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে সমস্যাটা কত গভীর। কারণ আমাদের সমাজে এই সমস্যাগুলোকে খুব হালকাভাবে দেখা হয়। এই হালকাভাবে দেখার কারণে যে ক্ষতিটা আমাদের হয়ে যায়, সেজন্য আমার বক্তব্য যদি আপনি শুনতে চান, তাহলে বলতে হবে যে এই জন্যই আমরা গরিব রাষ্ট্র। আমরা গরিব এই জন্য যে আমরা নিজেরা জানি না নিজেদের কি ক্ষতি করছি। একটা ইন্ডাস্ট্রিতে যখন ক্ষতি হয়, তখন বলে যে ও কোম্পানির মালিকের ক্ষতি হচ্ছে, আমাদের কি? এটা যে একটা জাতীয় সম্পদের ক্ষতি, এটা আমরা এখনো বুঝি না। সেজন্যই এটা এসছে। ব্রিটিশ আমলে একটা কথা ছিল, ব্রিটিশ আমলে এই এলাকাটাকে শাসন করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন কয়েকশো বছর আগে, 200-250 বছর আগে একটা কথা চালু হয়েছিল, কোম্পানি কা মাল দরিয়া মে ঢাল। অর্থাৎ যদি কোনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পদ ধ্বংস, এটা আর কারো সম্পদ ধ্বংস হয় না। কিন্তু এখন তো আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই, এখন তো আমরা, হ্যাঁ। তো আমাদের সম্পদ আমরা কেন ক্ষতি করি? আর যে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেলে, এখন কদিন আগে যে একজন উপদেষ্টা বলেছেন যে বেতন বোনাস না দিলে জেলে ঢুকিয়ে দেব। প্রথমত এই ধরনের কারণে জেলে ঢুকানো যায় না, বাংলাদেশের আইনে নাই। তো উনি এই কথা বললেন কেন? আচ্ছা, তো এখন এই প্রশ্ন করলাম। আবার বলি যে আসলে এটা বলেছে উনি একটা ধারণা থেকে, ছোটকাল থেকে আমরা যে ওই কোম্পানি কা মাল দরিয়ামে ঢাল শিখেছি, তো সেজন্য আমরা এটা ধ্বংস হয়ে গেলে আমরা এটাকে ক্ষতি মনে করি না, জাতির ক্ষতি মনে করি না। এখন এই যে একটা ইন্ডাস্ট্রি সাস্টেইন করতে পারে না, ভায়াবেল হবে না। এই ইন্ডাস্ট্রিগুলো যদি ভায়াবেল না হয়, এটা আস্তে 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 ইন্ডাস্ট্রিগুলো লস হতে 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 ক্যাপিটাল ইরোশন হতে হতে, ওই যে বললো বেতন না দিলে জেলে ঢুকিয়ে দেবে, তো সে কী করবে? মেশিন বিক্রি করবে, বিল্ডিং বিক্রি করবে, জমি বিক্রি করবে, করে তারপরে বেতন দিতে হবে, জেলে যাওয়ার ভয়। এভাবে করতে করতে ক্যাপিটাল ইরোশন হয়ে একসময় দেখা যাবে যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। তখন আপনারা কোথায় যাবেন? ওই মাননীয় উপদেষ্টার বেতন কোত্থেকে আসবে? সুতরাং আমাদেরকে ব্যাপারটা নিজেদের সমস্যা মনে করে সমাধান করতে হবে এবং লং টার্ম পলিসি মেকিং করতে হবে। এবং আমি এখনও বলছি, একটু আগে যেটা বলেছি, যে ফুয়েল সরবরাহটা সরকার কেন রেখে, সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তো সবসময় আছে। সরকার তো প্রাইভেট সেক্টর থেকে ইফিশিয়েন্ট নয়, বরং প্রাইভেট সেক্টরে আমদানি বিক্রি এগুলোকে যদি ছেড়ে দেওয়া হয়, সরকার থাকবে, সরকারের একটা প্রতিষ্ঠান থাকবে সেটাকে ব্যালেন্স করার জন্য, যাতে বেসরকারি খাতে মনোপলি করে কোনো ক্ষতি করতে না পারে। সেজন্য সরকারি খাতে পিডিপি এটা প্রডিউস করবে, ইম্পোর্ট করবে, সেটা সরবরাহ করবে। পাশাপাশি প্রাইভেট সেক্টর যদি এটা দায়িত্বটা নেয়, তাহলে ভালো হয়। যেমন ধরেন টিসিবির কাজটা কি? দ্রব্যমূল্যের যখন বেড়ে যায়, তখন কম দামে জিনিস সরবরাহ করে মার্কেটটাকে স্টেবল রাখে, এটাই মূল দায়িত্ব টিসিবির। তো এখন টিসিবির মতো পিটিপিও এরকম একটা দায়িত্ব পালন করবে, সেটাই তো স্বাভাবিক। সেটা চিন্তা না করে আমরা জেলে ঢোকানোর চিন্তা করে তো কোনো লাভ নেই। সেটার একনিষ্ঠে রাসেল যখন বলেছেন যে বুদ্ধিজীবীদের মতো আমাদেরকে মেরে ফেলছেন, একজন বুদ্ধিজীবীদের সাথে একজন শিল্পপতির, একজন এন্টারপ্রেনার তুলনা করা যায় কিনা, এই প্রশ্ন
20 কোটি মানুষ করবে। কিন্তু আমি ব্যাপারটাকে কনফার্ম করে বলছি, অবশ্যই একজন বুদ্ধিজীবীর মতো একজন সম্মানিত একজন এন্টারপ্রেনার। আসলে ওনার মেসেজটা ছিল এরকম যে দেশকে পঙ্গু করার জন্য বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, দেশের নলেজকে কমিয়ে দেওয়ার জন্য, জ্ঞান কমিয়ে দেওয়ার জন্য। আর অন্যদিকে হচ্ছে একটি দেশকে পঙ্গু করার জন্য অর্থনৈতিক পঙ্গুত্বটা অনেক বড় সমস্যা। সেক্ষেত্রে যদি শিল্পায়ন বন্ধ হয়ে যায়, অর্থনীতিরও একটি পা ভেঙে যেতে পারে, এরকম একটা বিষয় হয়তো উনি বলতে চেয়েছেন। উনি বলেছেন, কিন্তু আমি আবার কনফার্ম করছি, একজন বুদ্ধিজীবীর যতটুকু জ্ঞান আছে, নলেজ আছে, একজন এন্টারপ্রেনারের সেই পরিমাণ নলেজ এবং জ্ঞান আছে তার সাবজেক্টে। সুতরাং কোনোভাবেই একজন বুদ্ধিজীবীর চেয়ে খাটো করে একজন এন্টারপ্রেনারকে দেখা যাবে না। আমরা একজন এন্টারপ্রেনারকে ছোট করে দেখি বলেই আমরা গরিব। আমরা সম্পদের দিক থেকে গরিব, মনের দিক থেকে গরিব, জ্ঞানের দিক থেকে গরিব, সর্বদিকে আমরা গরিব। সেজন্য আমাদের দেশের এই অবস্থা। আপনাকে ধন্যবাদ জনাব সিদ্দিকী। জনাব সিদ্দিকী, আরেকটি বিষয় একটু যদি ছোট্ট পরিসরে আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন। আপনি একটু আগে প্রাইভেট সেক্টরে কেন দেওয়া হয় না এই বিষয়টি বলছিলেন, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্যটা একটু বিশ্লেষণ করুন। সেটা হচ্ছে যে সব কিছু নিয়েই তো বিজনেস হয়। ফুয়েলও তো বিজনেস করার মতো একটা কমোডিটি। আবার র মেটেরিয়ালস আনি না, সরকার কি ইন্ডাস্ট্রিগুলোকে র মেটেরিয়াল সরবরাহ করে? তো ফুয়েল কেন সরবরাহ করে? সেটা তো প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে পারে। আমি নিজে ইম্পোর্ট করব, আমি নিজে গ্যাস ইম্পোর্ট করব, সেই গ্যাস দিয়ে আমি ইঞ্জিন চালাবো। আমরা ইম্পোর্টের কথা বলছি কেন? আমাদের ভোলাতে যে গ্যাসের বিষয়টি রয়েছে সেটি নিয়ে আমরা কাজ করতে পারছি না কেন? আমরা কয়লা উত্তোলনের বিষয় নিয়ে কাজ করতে পারছি না? হ্যাঁ, সেটা নিয়ে যে আমাদের ভুল পরিকল্পনা তো আছেই, সেটা নিয়ে তো অনেক ডিবেট আছে। কেন আমরা আমদানির দিকে আমাদের এত ঝোঁক? আমদানি করলে কি সুবিধা? আমাদের গ্যাস আমরা কেন উত্তোলন করি না? আমরা সমুদ্র বিজয় করেছি, উৎসব করি, আমরা করি উৎসব, পাশের দেশগুলো গ্যাস উত্তোলন করে, তেল উত্তোলন করে সেখান থেকে। আমরা কিন্তু নিজেরা কোনো উত্তোলন করতে পারি নাই। কদিন আগে একটা টেন্ডার হয়েছিল, বিদেশি কোম্পানিগুলো আমাদের টেন্ডারেই পার্টিসিপেট করতে আসে নাই গ্যাস উত্তোলনের জন্য। মূল ব্যর্থতাটা আসলে কোন জায়গায়? পরিকল্পনার অভাব। আর আমাদের এটার ভিতরে দুর্নীতি তো অবশ্যই আছে। এছাড়া ওই যে একটু আগে বলেছি, ফার্স্টসাইটনেস আমাদের নাই। একটা কেন বিদেশি কোম্পানিগুলো আসে না এটা তো আমরা বুঝি না, না বুঝে এটা নিয়ে ডিবেট করি। কিছু সিভিল সোসাইটি আছে, তারা শুধু বলবে বিদেশিদেরকে দেওয়া যাবে না, ওরা দেশ বিক্রি করে ফেলে। ওই যে পোর্ট নিয়ে বলে না, এদিকে চিৎকার দেয়, সেমিনার করে বিদেশি ইনভেস্টমেন্টের জন্য, যখন পোর্টে ইনভেস্টমেন্ট করতে আসে বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে আমি নিজেই এটা নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে যে আমরা ঢাকা এয়ারপোর্টের সার্ভিস, গ্রাউন্ড সার্ভিসটা জাপানি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যে নতুন যে এয়ারপোর্টটা হবে এটার আমরা গ্রাউন্ড সার্ভিসটা জাপানি কোম্পানিকে দেবো। তো চিটং পোর্টের গ্রাউন্ড সার্ভিসটা একটা সৌদি কোম্পানিকে দিলে, হল্যান্ডের একটা কোম্পানি দিলে আমাদের আপত্তি কোথায়? এয়ারপোর্ট দেওয়া যাবে, সিপোর্ট দেওয়া যাবে না, এইটা কি যুক্তি? আমাদের তো সক্ষমতা নাই, আমাদের কাছে টেকনোলজি নেই, আমরা কানেক্টেড না। এই যে উনি লজিস্টিক বিজনেস করেন, উনি কানেক্টেড পৃথিবীর সাথে। হ্যাঁ, এখন ওরা বলে যে আমরা তো পোর্ট চালাতে পারি। আরে স্টার্ট দিয়ে একটা ইঞ্জিন স্টার্ট দিলে কি চালানো হয়ে গেল? জনাব সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। আমি আসলে জনাব সিদ্দিকের এই বিষয়টি নিয়ে আমি নূর মোহাম্মদ আপনার কাছে আসতে চাই, আপনি বিষয়টা যদি একটু আলোচনা করেন। জি, অ্যাকচুয়ালি ওনারা যে লাস্টে যে টপিকটা বলেছিলেন যে পোর্ট অপারেশন, এয়ারপোর্ট অপারেশন, তো আমার বিজনেসটা রিলেভেন্ট এই দুইটা সেক্টরের উপরে। দেখেন, আমাদের ঢাকা এয়ারপোর্টের থার্ড টার্মিনালে প্রথমে ইমিডিয়েট লাস্ট গভর্নমেন্টের সময়ই সিদ্ধান্ত হলো যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এটা জাপান এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসেস দেওয়া হবে। মানে জাপানের ওরা বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে থার্ড টার্মিনালকে গ্রাউন্ড হ্যান্ডলিং মানে অপারেশনটা করবেন। ইট ওয়াজ ডিসাইডেড অ্যান্ড এগ্রিড। অল অফ এ সাডেন এখানে একটা রিউমার, আই শুড সে ইটস এ রিউমার, বলে মানে ক্রিয়েট করা হলো যে তাহলে বাংলাদেশে এমপ্লয়িরা জব লুজ করবেন। ওকে, পরে ইমিডিয়েটলি একটা ডিসিশন চেঞ্জ করে না, আবার ওই ঢাকা এয়ারপোর্টের অপারেশন হ্যাজ চেঞ্জ ফ্রম জাপানি এয়ারলাইন্স টু বাংলাদেশ বিমান। মানে আমরা বাংলাদেশ বিমানের ক্যাপাসিটি, অ্যাবিলিটি নিয়ে আমরা সবাই জানি। তো এই ডিসিশন চেঞ্জ হলো। তো এতে এখন অবশ্য প্রেজেন্টলি আপনার আবার আলোচনা হচ্ছে যে না, ওই জাপানিজ কোম্পানিকে আবার গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসটা দেওয়া হবে। অ্যাট দ্য সেম টাইম চিটং পোর্টে আপনি জাস্ট রিসেন্টলি সিদ্দিকী ভাই বললেন যে একটা ইউএই কোম্পানি, একটা ডাচ কোম্পানি এবং একটা সিঙ্গাপুর পিএসএ বলে, পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি,
এরা হচ্ছে পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট পোর্ট অপারেশন করে এবং তার পৃথিবীর বিভিন্ন দেশে তারা সাকসেসফুলি ওই দেশের পোর্টগুলিকে সি পোর্টগুলোকে তারা হ্যান্ডেল করে সাকসেসফুল হয়েছে। বাংলাদেশের সময় যখন কিনা বলা হলো যে ওকে আওয়ার চিটাগং পোর্ট হ্যান্ডলিং সার্ভিসেস উইল বি ডান বাই পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি অর ডাচ পোর্ট অথরিটি, তখন এটাকে হ্যাভিলি প্রোটেস্ট করা হলো। ব্যাপারটা এমনভাবে বলা হলো যে না, এখানে চিটাগং এয়ারপোর্টে যে প্রায় 12,000-এর মতো মোরলেস এমপ্লয়িজ আছে, দে উইল লুজ দেয়ার জব, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট কারেক্ট অ্যাট অল। তো তাদেরকে কনভিন্স করা হলো এবং বলা হলো যে এখানে অবশ্য আমাদের কারেন্ট চিফ অ্যাডভাইজার উনি খুব সুন্দর একটা স্পিচ দিয়েছিলেন চিটাগংয়ের পোর্টের এবং কাস্টমসের রিলেভেন্ট এমপ্লয়িজদের সাথে। উনি বলেছিলেন যে দেখুন, যদি সিঙ্গাপুর পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি যদি এখানে অপারেশনটা করে তাহলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, শিওরলি বাড়বে, এবং একই সাথে জব অপরচুনিটিসও বাড়বে। আর এই কাজগুলি করা হয়, এটাকে বলে আপনার বিওটি বেসিসে, বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার। তার মানে সিঙ্গাপুরে ওরা পোর্টটাকে বানিয়ে দেবে, তার একটা সার্টেন টাইম মোরলেস 20-25 বছর তারা এটা অপারেট করবে এবং তারপরে পুরো পোর্টটা ট্রান্সফার করে বাংলাদেশের গভর্নমেন্টকে দিয়ে দেবে। তার মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট ইনভেস্টিং এনি মানি, নাথিং। তো এটা কি আমাদের জন্য ভালো না? পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই তো এভাবে সাকসেসফুলি হয়েছে। সো ওয়াই নট ইন আওয়ার কান্ট্রি? নূর মোহাম্মদ চিকন, আমরা আবার আলোচনায় ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমাদের জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা এখনই ফিরবো আমাদের আলোচনায়। আমি এবার যেতে চাচ্ছি জনাব নূর মোহাম্মদ চিকন আপনার কাছে। যে বিষয়টি আসলে আমাদের প্রসঙ্গ অনুযায়ী দেশের অর্থনীতি বাঁচবে কিভাবে, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, বিভিন্ন সংকট তো সামনে চলে আসে, কিন্তু অর্থনীতিকে টিকে রাখার আরেকটি যে বিষয় সেটা হচ্ছে বিনিয়োগ, নতুন বিনিয়োগ বা পুরনো যারা আছে নতুন করে বিনিয়োগের যে জায়গাটি। বর্তমান সময়ে দেশের বিনিয়োগের পরিবেশ কতটা বা কেমন আছে বলে আপনি মনে করছেন? ওয়েল, আপনি বললেন যে বর্তমান সময়ে কেমন আছে না, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে বর্তমান সময়ে বিনিয়োগের স্কোপ অপরচুনিটি খুবই কম। আই রিপিট, স্কোপ খুবই কম, বিকজ যারা ইনভেস্টার বাংলাদেশে ইনভেস্ট করার জন্য প্ল্যান করছেন, তারা ডেফিনেটলি কোনো একটা দেশে ইনভেস্ট করার আগে তারা কিছু ফিজিবিলিটি স্টাডি করেন। তো ইনভেস্টাররা যখন দেখেন অনলাইনে, ইউটিউবে যে এই দেশের ওভারঅল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশন কেমন, দেন দ্য ইনভেস্টার দে লুক অন দ্য টিভি অ্যান্ড দেন দে সি ফাইটিংস, পলিটিক্যাল আনরেস্ট টিভিতে দেখাচ্ছে বাংলাদেশকে নিয়ে। তো আমার মনে হয় না যে কোনো ইনভেস্টার এই কারেন্ট সিচুয়েশনে টিভিতে এগুলো দেখে, ইউটিউবে দেখে একটা দেশ সম্বন্ধে এরকম সিচুয়েশন হচ্ছে দেখে কখনো তারা ইনভেস্ট করবে। সো আমার মনে হয় যে ইনভেস্টমেন্টের জন্য একদম ফার্স্ট বাধা হচ্ছে যে কান্ট্রি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিচুয়েশন। এটা যদি ভালো না হয় তো কখনোই ইনভেস্ট করবে না, নেভার। আপনাকে ধন্যবাদ। জনাব সিদ্দিকী, আপনার কাছে একই বিষয় নিয়ে আসতে চাই। তার আগে কিছু কথা, সেটি হচ্ছে যে কোনো একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে গত 8 মাসে 1 টাকাও বিনিয়োগ আসেনি। সেই সাথে হচ্ছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা বড় বড় বিনিয়োগের কথা বলে বা সরকার টু সরকার আলোচনা হলো, দৃশ্যমান কিছু নেই। কারণ এখানে ব্যবসার খরচ অনেক বেশি এবং সেই সাথে যদিও বিনিয়োগ করা হয় দেখা যাচ্ছে উৎপাদনে যেতে যেতে 5 থেকে 6 বছর একটা বিষয়। আমাদের দেশে কিন্তু কিছুদিন আগে একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বারবার বিদেশি বিনিয়োগের কথা বলছে। আদৌ কি বিদেশি বিনিয়োগ আমাদের দেশে এসে সার্ভাইভ করতে পারবে, যেখানে বিভিন্ন সংকটের কারণে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো বন্ধের মুখে? হ্যাঁ, প্রথমত বিনিয়োগ একদম হয়নি সেটা বলা যাচ্ছে না, হয় কিছু। এখন যে বিনিয়োগটা হচ্ছে বিদেশি, মূলত বিদেশি বিনিয়োগ যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে যে যেসব কোম্পানিগুলো আগে থেকে বিজনেস করছে ওদের যে প্রফিটের টাকাটা কিন্তু ওরা নিতে পারছে না, ওরা এটাকে এখানে রিইনভেস্ট করে। একদম গ্রিন ইনভেস্টমেন্ট যেটাকে বলে, যে একদম ফ্রেশ নতুন একটা ইন্ডাস্ট্রি জায়গা কিনে বিল্ডিং করে মেশিন বসিয়ে করে, ওইটা খুবই কম। এটা লোকাল ইনভেস্টমেন্টও কম, বিদেশি ইনভেস্টমেন্টও কম। এখন এইটার জন্য সেমিনার সিম্পোজিয়াম করে কিন্তু কোনোদিন বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করা যাবে না, একদম স্পষ্ট, কোনো দিনই করা যাবে না। কারণ ওরা
ওরা সিদ্ধান্ত নেয় অন দি বেসিস অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার। সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার হচ্ছে যে এখানে এসে ওরা কতটুকু নিরাপত্তা পাবে, ওরা এখানে কি একটা মার্কেট আছে, ওরা কি কস্ট অফ ডুইং বিজনেস কেমন। কস্ট অফ ডুইং বিজনেস আমাদের দেশে, কস্ট অফ ডুইং বিজনেস পৃথিবীর অনেক বেশি দেশ থেকে, অনেক উন্নত দেশের থেকেও বেশি। যদিও আমাদের একটা হাস্যকর কথা আছে যে আমাদের দেশে লেবার সস্তা, লেবারও কিন্তু সস্তা নয় আমাদের দেশে। একটা লেবার যেই পরিমাণ প্রোডাকশন করে, সেই প্রোডাকশনের সাথে যদি রিলেট করে যদি আপনি তার ইফিসিয়েন্সি ইয়ে করেন এবং বেতন রিলেট করেন, তো আপনি দেখবেন যে তারা সস্তা নয়। আর এট দি সেম টাইম লেবার সস্তা ওই লেবার যে একেবারেই প্রিমিটিভ কাজ করে, স্টিচিংয়ের মতো, সেলাই করার মতো, একটা আনস্কিল যেটা বলে। স্কিল শ্রমিক তো আমাদের দেশে নাই। শুধু আমাদের দেশে বিনিয়োগটা হবে কি করে? একটা আইটি ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেটেড হয়ে বাংলাদেশে আসলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হবে, 100টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তো ওইরকম ইনভেস্টমেন্ট হয় না। তো সুতরাং আমরা ইনভেস্টমেন্টটাকে যে অ্যাঙ্গেল থেকে দেখি, বা আমরা ভাবি যে আমরা ভালো একটা বক্তৃতা দিয়ে ফেললে, ভালো একটা প্রেজেন্টেশন করতে পারলে বুঝি বিদেশি বিনিয়োগ চলে আসবে, আসলে কিন্তু তা না। ওরা তথ্যভিত্তিক আলোচনা করে। আর আরেকটা জিনিস আপনাকে বিনয়ের সাথে বলতে পারি, বিডার সভাপতি, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যদি একটা বিদেশি বিনিয়োগকারীকে, কোরিয়ান বিনিয়োগকারীকে বলে আসেন আমাদের এই সুবিধা আছে, সে কিন্তু বিশ্বাস করবে না। সে আমাকে বা ওনাকে জিজ্ঞেস করবে যে তোমাদের দেশে কি বিনিয়োগের পরিবেশ আছে। ওরা আমাদেরকে বিশ্বাস করে, মন্ত্রীকে বিশ্বাস করে না, সচিবকে বিশ্বাস করে না। এবং এই কেনই করে না, এই কথাটা ওনাদেরকে বলেন এটা বিবেচনা করার জন্য। মিষ্টি মিষ্টি কথা সবই বলবে, কিন্তু ইনভেস্টমেন্টের আগে আমাদেরকে জিজ্ঞেস করবে। আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি মনে করো বিনিয়োগের পরিবেশ আসে। যেমন একটা জিনিস বলি, বাংলাদেশের একজনের সাথে জাপানি এক ভদ্রলোক একটা বিজনেস করলো, জয়েন্ট ভেঞ্চার। ইন্ডাস্ট্রি সেট আপ করার একটা পর্যায়ে ওদের ভিতরে ডিসপিউট হলো। এখন ডিসপিউট হওয়ার পর আর কোর্টে যাবে, কোর্টে মামলা হলে বিচারটা হবে কত দিনে? 20 বছরে। আর বিজনেসের প্রবলেম সলভগুলো করতে হয় কত দিনে জানেন? 1 দিন, 2 দিন, বড় জোর 3 দিনে। তা আমরা 20 বছরে যে মামলাটা রায় পাবো, সেটা আমরা 3 দিনে কি করে রায় বের করব? সেটা এটা আরবিট্রেশন বা মিডিয়েশন, অল্টারনেট ডিসপিউট রেজুলেশন, যেটা আমাদের দেশে শূন্য। আমাদের সমাজে সালিশ বলে একটা কথা আছে, সালিশটা কিন্তু খুব বায়াসড, শক্তিশালী লোকের পক্ষে বিচারের রায় যায়। তা আমাদের দেশে তো কে এটা জাপানি লোকের সাথে বাংলাদেশের লোকের যদি কোর্টে মামলা যায়, কন্টেম্পট কোর্ট হয়ে যেতে পারে। এটা আমরা দেখবো যে ওই নানা কারণে এটা বাংলাদেশের লোকটা ফেভারে রায় চলে যাচ্ছে। এটাকে একটা জাতীয়তাবোধ থেকে নাকি করে, সবাই সহযোগিতা করে। বাংলাদেশের কোর্টের পিয়ন থেকে শুরু করে সবাই তার ফেভারে কাছে সাক্ষী। দেখা যায় যে বাংলাদেশের তার বিপক্ষে সাক্ষী দেওয়ার কেউ নাই। সো নানা কারণে রায়টা চলে যায়, তাদের বিরুদ্ধে চলে যায়। ওরা যেটা জানে, তো ওরা এখানে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা এখানে ইনভেস্ট করবে, আর টাকাটা ফেরত দিতে পারবে না, প্রফিট নিতে পারবে না। তো ওরা কেন এখানে ইন্ডাস্ট্রি করবে? আপনাকে ধন্যবাদ জনাব সিদ্দিকী। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা আবার আলোচনায় ফিরবো। আমি এবার যেতে চাই জনাব সিদ্দিকী আপনার কাছে। আমরা জানি যে আমাদের নতুন অর্থ বছরে নতুন করে বাজেট এসেছেন, তো এই বাজেটটা অনেকটা সংকুচিত বাজেট বা সংক্ষিপ্ত আকারে বাজেট। এই বাজেট নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে? ছোট বাজেট, এটা সবাই আলোচনা করছে, কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক সংকট চলছে, আমাদের এলডিসি গ্রাজুয়েশন আগামী বছর। এত কিছুর পরে আমাদের অনেক আমেরিকান ট্যাক্সের এডিশনাল ট্যাক্স স্যাংশন, এত কিছুর পরে আমরা আমাদের বাজেটটাকে ওইভাবে রিমডেল করেছি, সেই দিচ্ছি। এই প্রশ্নটাই অঞ্চ আপনার করা উচিত ছিল, মানে এটা করলে খুশি হতাম। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো সেভাবে রেডি হচ্ছি বলে মনে হয় না। আমাদের ডিউটি কমানো দরকার, যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি হয়ে যাচ্ছি। আমরা এত হাই ট্যারিফ কাস্টমস রাখতে পারবো না, কিন্তু আমরা রাজি হচ্ছি না। কিন্তু যখনই ট্রাম্প সাহেব ট্যাক্স বসিয়ে দিলেন, তখন সরকার সাথে সাথে ঘোষণা করলো যে 100টা আইটেমের উপর থেকে আমরা জিরো ট্যাক্স করে দেব। তার মানে আমেরিকায় হুমকি দিলে 100টা আইটেমের উপরে জিরো ট্যারিফ করা যায়, তো হুমকি না দিলে করা যায় না। তখন বলি অসম্ভব, করা যাবে না, দেশ চলবে কি করে। তো
তো আমি তো খুশি হব ট্রাম্প যদি এখন একটা হুমকি দেয় যে তোমাদের 5,000 আইটেমের উপরে যদি জিরো ট্যারিফ না করো তোমাদেরকে স্যাংশন দিয়ে দেবো। আর তার মানে আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য রেডি হচ্ছি না। আমাদের যে ইকোনমিক ক্রাইসিস চলছে, ইনফ্লেশন আছে, ইনফ্লেশন নিয়ে আমাদের ফিসকাল পলিসিটা রিশেপ করা দরকার। সরকারের এবার বাজেটে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে ইনফ্লেশন নিয়ে, তারা চাচ্ছে যে 6.5 এর মধ্যে হয়তো চলে আসবে। এটা তো মুখে মুখে মনে হচ্ছে, প্র্যাকটিক্যালি এটা কি আদৌ কি সম্ভব কিনা? সম্ভব, কিন্তু সেই সম্ভবটা করার জন্য ওই রকম মনিটারি ফিসকাল পলিসি তো করতে হবে। এদিক দিয়ে ইনফ্লেশন কমানোর কথা বলছে, অন্যদিকে বিভিন্ন পণ্যের উপরে 15% যে ভ্যাট ইম্পোজ করেছে। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম থেকে ওনারা লোন নিচ্ছেন, এটা নিতেই থাকবেন। আচ্ছা, হায়ার রেটে সেভিং সার্টিফিকেট বিক্রি করবেন, সেখানে বেশি ইন্টারেস্ট দিবেন। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে বলা হচ্ছে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% থেকে 7% করে ফেলবে সব এসেনশিয়াল গুডসের উপরে। আপনাকে এখনই বলে দিতে পারি যে যেদিন বাজেট হবে তার 7 দিনের ভিতরে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মানসিকভাবে প্রস্তুতি নেন, কারণ অনেকগুলো আইটেমের উপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 7.5% করে দেবে 5% থেকে, এবং এটার ইম্প্যাক্ট যেদিন বাজেট ঘোষণা হবে সেদিন থেকে এটা ইম্প্যাক্ট হয়ে যাবে, এটা বলবৎ হয়ে যাবে আইনটা। তো তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তো জিনিসপত্রের দাম বেড়ে গেলে ইনফ্লেশনটা কমানোর চেষ্টাটা কোথায়? আপনাকে ধন্যবাদ জনাব সিদ্দিকী। আমি এবার যেতে চাই নূর মোহাম্মদ রিকন আপনার কাছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, অনেক বিশেষজ্ঞরা বলছেন যে শিল্প বাঁচাতে না পারলে দুর্ভিক্ষের মতো অবস্থা হবে। একদিকে এই কথা, আরেকদিকে আপনার কাছ থেকে জানতে চাই যে শিল্প বাঁচাতে আসলে আমাদের কি নীতিগত সহযোগিতা আপনি কাম্য করছেন? ওয়েল, সরি, আমার ফার্স্টে যেটা মনে হয় যে আমাদের শিল্প বাঁচাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ব্যুরোক্রেসি কমাতে হবে। যদি রিমুভ করা যেত ভালোই, আদারওয়াইজ কমাতে হবে। আপনার একটা ইন্ডাস্ট্রি করার জন্য ধরেন একজন বিজনেস এন্টারপ্রেনার প্রথমে যখন আপনার বিজনেসের একটা প্রজেক্ট প্রোফাইল নিয়ে গভর্নমেন্টের কাছে যান, আমার এরকম অনেক সিচুয়েশন শুনেছি, আমারও হয়েছে যে ফার্স্টে গভর্নমেন্টের কনসার্ন লোকটা বলেন যে ওকে, আপনি 100 কোটি টাকার এই প্রজেক্টটা করবেন, আপনি টাকাটা কোথায় পেয়েছেন, আপনি কি ইনকাম ট্যাক্স দিয়েছেন, আপনার ট্যাক্স ফাইলটা আমরা আগে দেখব। এই যে একটা নেগেটিভ মাইন্ড সেটিং গভর্নমেন্টের পলিসি মেকারদের, এটা চেঞ্জ করতে হবে। মানে দে ডু নট অ্যাকসেপ্ট অ্যান এন্টারপ্রেনার অ্যাজ আ পজিটিভ পার্সন। মানে ফার্স্টে একটা প্রপোজাল নিয়ে গেলে আমার মনে হয় নেগেটিভ মাইন্ড সেটিংটা কেন জানি ব্যুরোক্রেটদের মধ্যে আছে, যেটা ডেফিনেটলি পরিবর্তন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি জনাব এম.এস. সিদ্দিকী আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি নূর মোহাম্মদ রিকন আপনাকেও। আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে ফিরবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।